চোরাচালান, জালনোট পাচার, গরু পাচার, এগুলো খুব ছোটখাটো ঘটনা। আপনার শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, এগুলো খুব ছোটখাটো ঘটনা। আসলে জঙ্গি আনাগোনা হয়, ফাঁকা এলাকা থাকলে, অরক্ষিত জায়গা যদি থাকে, সেখান দিয়ে জঙ্গি আনাগোনা হয়। জঙ্গিরা এখানে আসে, আবার যায়, আবার আসে। আর সেই জঙ্গিদের যদি কোনো মতে ধরাও সম্ভব হয়, জেলে পাঠিয়ে দিলেও জেলে বসে তারা অন্যদের মগজ ধোলাই করে। কিছুদিন আগে মুর্শিদাবাদ থেকে আনসারুল্লাহ বাংলা টিমের এক জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জেরা করে অদ্ভুত কিছু তথ্য পাওয়া যাচ্ছে। জেলে বসে নাকি এই জঙ্গির সদস্যরা, জঙ্গি টিমের সদস্যরা অন্যদের মগজ ধোলাই করে। তারিকুল ইসলাম ওরফে সাদিক সুমন খাগড়াগড় বিস্ফোরণের ঘটনায় সাজাপ্রাপ্ত জঙ্গি, দীর্ঘদিন জেলে। এই তারিকুলের সঙ্গে সম্প্রতি মুর্শিদাবাদে ধৃত এবিটি জঙ্গি মিরারুল শেখ ও আব্বাস আলীর যোগ খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। জানতে পেরেছেন তারিকুল সম্পর্কে নানা চাঞ্চল্যকর তথ্য। খাগড়াগড় বিস্ফোরণে 10 বছরের কারাদণ্ড, ইতিমধ্যে 9 বছরের সাজা কেটে ফেলেছে তারিকুল। ছাড়া পাওয়ার সময়ও হয়ে আসছে। তদন্তকারীরা জানতে পেরেছেন এতদিন জেলে থাকলেও চুপ করে বসে থাকেনি তারিকুল। জেলে বসেই জঙ্গি জাল ঝড়ানোর চেষ্টা করেছে, অন্য বন্দীদের অনেককে উস্কেছে, জঙ্গি বানাতে মগজ ধোলাই করেছে। তার কথাতেই জামাতুল মুজাহিদিন বাংলাদেশ ছেড়ে আনসারুল্লাহ বাংলা টিমে যোগ দিয়েছে একাধিক জঙ্গি। এই তারিকুলের থেকেই জঙ্গি পাট নেয় আব্বাস আলী। ধরা পড়ার পরে কলকাতার প্রেসিডেন্সি জেলে ছিল তারিকুল। 2019 সালে তাকে বহরমপুর জেলে পাঠানো হয়। সেখানে বন্দী ছিল আব্বাস আলীও। একটি অপহরণ মামলায় গ্রেপ্তার হয়ে ওই জেলে ছিল আব্বাস। সেখানেই দুজনের আলাপ। গোয়েন্দারা এও জানতে পেরেছেন ছাড়া পাওয়ার পরেও একাধিকবার জেলে গিয়ে তারিকুলের সঙ্গে দেখা করেছে এবিটির জঙ্গি আব্বাস আলী। আইডি বানাতে রসায়নের ছাত্রদের টার্গেট করত তারিকুল। তারিকুলের নির্দেশ মেনেই মেধাবী পড়ুয়াদের মাথা খাওয়ার কাজ শুরু করে স্লিপার সেল। গোয়েন্দারা এও জানতে পেরেছেন জেলে বসেই নাকি কয়েক লক্ষ টাকা জোগাড় করে তারিকুল। এই টাকা কি জঙ্গি জাল ছড়ানোর কাজেই ব্যবহারের ছক ছিল তারিকুলের? খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এই তারিকুলকে কদিন আগেই নিজেদের হেফাজতে নিতে চেয়েছিল অসম এসটিএফ। তারা চাইছে আব্বাস আলী ও তারিকুলকে মুখোমুখি বসিয়ে জেরা করতে। তবে 13ই জানুয়ারি পর্যন্ত বেঙ্গল এসটিএফ এর হেফাজতে রয়েছে তারিকুল। প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। স্যালাইন দেওয়ার পর প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠছে। আরো দুজন সিসিইউতে ভর্তি। সমস্যা স্যালাইনে, স্যালাইন ভুল ছিল। কি কি অভিযোগ উঠছে শুনবো। শোভন রয়েছেন আমার সঙ্গে, সরাসরি একবার কথা বলবো শোভনের সঙ্গে, সরাসরি একবার জানতে চাইবো শোভন এখন কি পরিস্থিতি, কি বলছেন পরিবার, লোকজন কি বলছেন তারা? দেখো অতনুদা, এখন যে পরিস্থিতি, সিসিইউতে যে প্রসূতি যে মারা গিয়েছিল সেই প্রসূতির মৃতদেহ কিছুক্ষণ আগেই বের করে ময়না তদন্তের জন্য মর্গে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ মেদিনীপুর মেডিকেল কলেজে যে অভিযোগ, পরিবারের রোগীর পরিবারের যে অভিযোগ, যে প্রসূতি মারা গেছে তার পরিবার এবং অন্যান্য যারা রোগী ভর্তি আছে যাদের অবস্থা সংকটজনক, সেই সব রোগীর পরিবারের যে অভিযোগ যে স্যালাইন দেওয়ার পরেই কিন্তু তারা অসুস্থতা বোধ করে এবং সেই অসুস্থতার ফলেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। সেই অভিযোগ একদিকে যেমন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ খতিয়ে দেখছে, অর্থাৎ যেসব সেলাইন ব্যবহার করা হয়েছে এবং পাশাপাশি প্রসূতিদেরকে যেসব মেডিসিন দেওয়া হয়েছে সেই সমস্ত কিছু কিন্তু টেস্টের জন্য, স্যাম্পল টেস্টের জন্য ল্যাবে পাঠানো হয়েছে। পাশাপাশি একটি প্রাথমিক রিপোর্ট কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রাথমিক রিপোর্ট পাঠানো হয়েছে। যদিও রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে সম্পূর্ণ ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে। কিন্তু এই ঘটনার পরেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চাঞ্চল্যের সৃষ্টি হয়, উত্তেজনা দেখা দেয় পরিবার পরিজনদের মধ্যে। রোগীর এরপরে কিন্তু সেই রোগীর পরিবার পরিজনদের উত্তেজনা প্রশমিত করার জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে কিন্তু মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। এখনো কিন্তু সেই পুলিশ মোতায়েন রয়েছে, যদিও এখনো সেই ধরনের উত্তেজিত পরিবেশ নেই, এখন অনেকটাই শান্ত পরিবেশ হয়েছে। তবে এই ঘটনার পেছনে কি কারণ হতে পারে, সেলাইনে কি ত্রুটি ছিল বা অন্যান্য কোনো কারণ থাকতে পারে কিনা এই প্রসূতিদের এই ধরনের ঘটনার পেছনে, সে সমস্ত কিন্তু খতিয়ে দেখা হচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে, পাশাপাশি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। ধন্যবাদ। এবার এই স্যালাইনের মৃত্যুতে রিপোর্ট তলব, মেদিনীপুর মেডিকেলের রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। জরুরি বৈঠক মেদিনীপুর মেডিকেল কর্তৃপক্ষের।
অভিযোগ যেটা জমা পড়েছে তার জন্য তদন্ত কমিটি রাজ্য স্তরে গঠিত হয়েছে, তারা আসবেন, তারা দেখবেন। ড্রাগ কন্ট্রোলকে ডাকা হয়েছে, তারাও এখন স্যাম্পেলগুলো তুলছে। সমস্ত কিছুটাই বিচারের বিষয় যে কোথা থেকে কি হয়েছে, যেটা হয়েছে সেটা খুব দুঃখজনক, যাতে আর না হয় তার জন্য আমরা দেখছি। স্যার, মূলত রিঙ্গার ল্যাকটেট আরএল নিয়ে একাধিক সময় অভিযোগ এসেছে। অ্যাকচুয়ালি শুধু আরএল থেকেই যে হয়েছে সেটাও একটা ব্যাপার আছে দেখার। তো আরএল এর সাথে সাথে আরও অনেক ওষুধ ওরা পেয়েছিল। সব ওষুধগুলোর ব্যাচ নাম্বার নিয়েই ড্রাগ কন্ট্রোল টেস্ট রিপোর্ট দিলে আমরা বুঝতে পারবো আর কি হয়েছে। আচ্ছা, এই আরএল এর স্যাম্পেলও কি স্যার পাঠানো হয়েছে? হ্যাঁ, সব বিষ স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়ায় মৃত্যু, প্রাথমিক রিপোর্টে মেদিনীপুর মেডিকেল জানালো, কিন্তু স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কথায় ধোঁয়াশা। প্রসূতিদের পুরনো স্টকের স্যালাইন, ব্ল্যাকলিস্টেড সংস্থার স্যালাইন ব্যবহার। প্রাথমিক তদন্তে তো সেই তথ্যই পাওয়া যাচ্ছে। শিলিগুড়ির সংস্থা স্যালাইন সরবরাহ করে, আগেই তো সংস্থাকে ব্ল্যাকলিস্ট করেছে স্বাস্থ্য ভবন। তাহলে পুরনো স্টক ব্যবহার বলে যে অনুমান করা হচ্ছে, পুরনো স্যালাইন কিভাবে রয়ে গেল? অন্যদিকে বাংলাদেশের থেকে ফাঁপা হুঁশিয়ারি যেন চলছেই। এবার আসরে জামাত নেতা। এটা কিন্তু ভারতের গুজরাট নয়, কথা বলে, এটা কিন্তু ভারতের গুজরাট নয়, এটা কিন্তু সিকিম নয়, এটা কিন্তু কাশ্মীর নয়, এটা কিন্তু হায়দ্রাবাদ নয়, এটা 14 কোটি মুসলমানের জন্মভূমি, কিনা বলে। এখানে যদি কেউ কোনো সময় গৌর গোবিন্দের ভূমিকা পালন করতে চাও, আমরাও শাহজালালের সন্তানেরা বসে থাকবো না। একবার শাহজালালের সন্তানদের হাতে তরবারি উঠলে এই তরবারি আর নামবে না। এই 56,000 বর্গ মাইলে একটা হিন্দু থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না। বাংলাদেশে ভারত বিদ্বেষ চরমে, ভারতীয় মৎস্যজীবীদের উপর অকথ্য অত্যাচার। বাংলাদেশের কোস্টগার্ডের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ। বিবস্ত্র করে ভারতীয় মৎস্যজীবীদের বেধড়ক মারধর দেওয়া হয়, আর বেধড়ক মারধর করে তোলা হয় ছবি। বাংলাদেশের জেলে মৎস্যজীবীদের মার বাকি কয়েদিদেরও। অত্যাচারের অভিযোগ ঘরে ফেরা মৎস্যজীবীদের। আমরা এখান থেকে দিয়ে বাড়াই 18 তারিখ নাগাদ, ধরা পড়ি 20 তারিখ নাগাদ। আমাদেরকে ধরেছিল, ওই আমরা 2-3 কিলোমিটার ঢুকে গেছিলাম আর কি। ওখান থেকে নেভি ফোর্স ধরে তো আমাদের লোকজনকে মারধর করে, মোবাইল টোবাইল নিয়ে নেয়। তারপর জেটিতে গিয়ে মাছ টাছ তুলে আমাদেরকে শীতের সময় আমাদেরকে উলঙ্গ করে রাখা হয়, ছবিও তোলা হয়। আমরা তখন মার খেয়েছি তো, যন্ত্রণা অতটা বুঝতে পারিনি। খারাপ ভালো ভাষা বলা হয়েছে। জেলার সাহেব খুব ভালো ছিল, উনি আমাদেরকে সতর্ক করে ঠিক রেখেছিল। নেভি ধরেছে তো শুধু সঙ্গে সঙ্গে ঘাটে নিয়ে গিয়ে মাছ ফাছ তুলে আবার আমাদেরকে উলঙ্গ করে মারধর করেছে। ছবি তোলার পরে মারা হয়েছে। 16 জন মৎস্যজীবী ছিল। সবার সঙ্গে এরকম করে? হ্যাঁ, সবার সঙ্গে। আগের মাসের 20 তারিখে ধরেছে, জাহাজের পিঠ মোড়া করে বেঁধে নিয়ে গেছে, সমস্ত মাছ তুলিয়েছে, মৎস্যজীবী আধার কার্ড নিল, আগে পিছে ছবি তুলেছে, একদম উলঙ্গ করে। আমরা তো ভয়ে কিছু বলি না, আবার নাহলে মারধর করবে। মারধর তো করেছে প্রথমে, নেভিতে তোলার পর পিছনে হাত বেঁধে মেরেছে। আমাদের আগে যেগুলোকে ধরেছিল তাদেরকে তো বেদম মেরেছে, এমন করে মেরেছে মানে পায়খানা করতে গেলে মানে রক্ত যেত। ওরা আমাদেরকে বলছে তোমরা এখানে দাঁড়াও, ছবি তুলবে। সে বলছে প্যান্ট জামা খুলে গেল, বেশি মারবে। সেই ভয়ে আমরা যেহেতু সীমা লঙ্ঘন করে ভিতরে জলের স্রোতে ঢুকে গেছি, কিছু বলতে পারি না। পুলিশ বলছে বলে তোদের মা নেই, তোদের বাংলাদেশের থেকে ছেড়ে মা তোদেরকে হেল্প করবে, তোদের মা চলে গেছে, তোদের মা মরে গেছে, মানে শেখ হাসিনার কথাটা বলছে।